স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের রক্ত ও সংবহন এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্র দেখে ধারণা করো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা বুঝে গেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। আমাদের আজকের পাঠ হৃদরোগ। আজকে আমরা মানব দেহের হৃদরোগ সংক্রান্ত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার হৃদরোগের কারণ ব্যাখ্যা করতে পারবে, হৃদরোগের লক্ষণ ও করণীয় ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, অনেক ব্যক্তি কিন্তু এরকম বুকে ব্যথা অনুভব করে। এই বুকে ব্যথা অনেক কারণেই হতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো অ্যানজাইনা। কোনো হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্ত সরবরাহ কমে গেলে বা সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে বুকে এক ধরনের ব্যথা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যানজাইনা পেক্টোরিস বলে। অর্থাৎ হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে যে রক্তনালীগুলো, সেই রক্তনালীগুলো যদি সঠিকভাবে হৃৎপেশিতে রক্ত সরবরাহ না করতে পারে, তাহলে হৃৎপেশিতে যে ব্যথা হয় সেটি হলো অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা বা চেস্ট পেইন। হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী ধমনী অর্থাৎ করোনারি আর্টারি সমূহ, এগুলোতে যদি কোনো বাধা বা ব্লক অথবা এরকম সংকুচন সৃষ্টি হয়, তাহলে হৃৎপেশিতে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। এই অপর্যাপ্ত রক্ত সরবরাহের দরুন হৃৎপেশি বিপাকীয় অক্সিজেন ও পুষ্টি ঠিকমতো পায় না, ফলে বুকে ব্যথা অনুভূত হয়, যাকেই বলে অ্যানজাইনা। এভাবে করোনারি ধমনীতে সংকুচন বা করোনারি ধমনীর ভেতর চর্বি জমে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হয়ে এই অবস্থার সৃষ্টি হয়, যা হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয়। অ্যানজাইনা বা বুকে ব্যথার কারণকে তাহলে আমরা এভাবে বলতে পারি: করোনারি ধমনী দ্বারা হৃৎপিণ্ডের প্রাচীরে অর্থাৎ হৃৎপেশিতে রক্ত সরবরাহ কমে গেলে পেশির কোষগুলো অক্সিজেন ও গ্লুকোজের স্বল্পতায় পড়ে এবং শক্তি উৎপাদন বাধাগ্রস্ত হয়। কিন্তু দেহে অবিরাম রক্ত সরবরাহের জন্য হৃৎপেশিগুলোকে সর্বদা কার্যক্রম বা কর্মক্ষম থাকতে হয়। ফলে রক্ত সরবরাহে ঘাটতির দরুন প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে তখন হৃৎপেশির কোষগুলো অবাধ শ্বসন প্রক্রিয়ায় বিকল্প উচ্চ পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপাদন করে। অর্থাৎ এই হৃৎপেশির কোষগুলো তখন পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপাদন করা শুরু করে দেয়। আর এ সময় উপজাত হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অধিক পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে তা এই হৃৎপেশিতে জমা হয়ে ব্যথার সৃষ্টি করে, যাকেই বলে বুকে ব্যথা বা অ্যানজাইনা। করোনারি ধমনীর সমস্যা ছাড়াও অ্যানজাইনা হতে পারে। মানুষের হৃৎপিণ্ডের কপাটিকায় সমস্যার কারণে করোনারি ধমনীতে রক্ত প্রবাহ বিঘ্নিত হয়ে অ্যানজাইনা দেখা দিতে পারে। আবার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আক্রান্ত রোগীরও অ্যানজাইনা হতে পারে, কারণ তাদের রক্তে পরিমিত অক্সিজেন থাকে না। অন্যদিকে যেসব মানুষের হৃৎপিণ্ডের প্রাচীর অতিরিক্ত পুরু থাকে, তাদের হৃৎপ্রাচীর চাহিদার তুলনায় কম পরিমাণ অক্সিজেন পায়, ফলে অ্যানজাইনা দেখা দিতে পারে। অ্যানজাইনা বা বুকে ব্যথার লক্ষণ: অ্যানজাইনা হলে বুকে প্রচণ্ড ব্যথা হয়, রোগী ব্যথায় অস্থির হয়ে পড়ে, বমি বমি ভাব দেখা দেয় অথবা বমি হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, ক্লান্তি বোধ হয়, মাথা ঘুরে এবং অনেক সময় রোগী অজ্ঞান হয়ে পড়ে। মনে হয় বুকের উপর কেউ যেন চাপ দিচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম অ্যানজাইনা হলে এই যে স্টার্নাম বা উরুফলক, এর পেছনে প্রচণ্ড ব্যথার উদ্রেক হয় এবং এই ব্যথা 5 মিনিট থেকে 30 মিনিট স্থায়ী হয়। এরূপ ব্যথা
গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে। এ ধরনের ব্যথায় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে যাওয়া এবং হাঁপানোর লক্ষণও দেখা দিতে পারে। অনেক সময় কোথা থেকে ব্যথার উদ্রেক হচ্ছে তা টের পাওয়া যায় না। রোগীর বুকে ব্যথার সাথে সাথে ঘাম হওয়া, মাথা ঝিমঝিম করা, শরীর ফ্যাকাশে হওয়া, মাথা ঝুলে থাকা ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। এছাড়া ক্লান্তিবোধ, হজমে গন্ডগোল ও বমি ভাব হতে পারে। এতক্ষণ আমরা বুকে ব্যথার লক্ষণগুলো জানলাম। এখন আমরা জানব এরূপ বুকে ব্যথা হলে অর্থাৎ অ্যানজাইনা হলে আমাদের করণীয় কি। দ্রুত রোগীকে ঢিলেঢালা সুতি জামা কাপড় পরিয়ে ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। পানি খেতে চাইলে সরাসরি পানি না দিয়ে ঠোঁট জিহ্বা আলতো করে ভিজিয়ে দিতে হবে। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে রোগীকে। অর্ধবসা অবস্থায় মাথার নিচে বালিশ উঁচু করে দিতে হবে। যদি অজ্ঞান হয়ে যায় রোগী তাহলে রোগীর বুকের মাঝখানে এক হাতের উপর আরেক হাত রেখে মিনিটে ৮০ বার নিয়মিত বিরতিতে চাপ দিতে হবে। সাধারণত ৫৫ বছরের পুরুষ এবং ৬৫ বছরের মহিলাদের ক্ষেত্রে অ্যানজাইনার সমস্যা বেশি দেখা দেয়, তবে এর চেয়ে কম বয়সেও এটা হতে পারে। ধূমপান, ডায়াবেটিস মেলিটাস, ডাইসলিপিডেমিয়া, বংশগত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, স্থূলতা, অলস জীবনযাপন, দীর্ঘ মনোসামাজিক চাপ ইত্যাদি অ্যানজাইনার আরও বিবিধ কারণ হতে পারে। কাজেই এ জাতীয় হৃদরোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে এবং কর্মচঞ্চল জীবনযাপন করতে হবে। তাহলে আমরা অ্যানজাইনা প্রতিরোধ করতে পারব। এর জন্য আমাদের অবশ্যই ধূমপান ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। হাঁটাচলা বা ব্যায়াম স্থূলতা প্রতিরোধ করতে হবে। হাঁটাচলা বা ব্যায়াম করতে হবে। স্থূলতা বা মোটা হয়ে যাওয়া প্রতিরোধ করতে হবে। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডায়াবেটিস প্রতিরোধ করে চলতে হবে। এছাড়া জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। এই ধরনের অসুখে এনজিওগ্রাম করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার হতে পারে, যা চিকিৎসক নিয়ে থাকেন। এবার আমরা আরেকটি হৃদরোগ হার্ট অ্যাটাক সম্পর্কে আলোচনা করব। হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে, এই যে আমরা হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, এই যে করোনারি ধমনী, এর কোনো জায়গায় যদি এরকম ব্লক হয়ে বন্ধ হয়ে যায় এবং হৃৎপেশিতে এর জন্য যদি অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পৌঁছায় এবং সে কারণে যে জটিলতা সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে। রক্তনালীর সংকোচন বা ব্লক 70% হলেই হৃদযন্ত্রের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না, ফলে হার্ট অ্যাটাক ঘটতে পারে। কারণ এক্ষেত্রে পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাক ঘটে। কারণ করোনারি ধমনীর এরকম ব্লকের কারণে হৃৎপেশিতে অপর্যাপ্ত রক্ত সরবরাহের ফলে হৃৎ টিস্যুর কোষসমূহ নষ্ট হয়ে যায় বা মরে যায় বা অকার্যকর হয়ে যায়, ফলে এই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঘটে। মানুষের রক্তে অধিক পরিমাণ কোলেস্টেরল থাকলে এগুলো করোনারি আর্টারির যে গহ্বর বা লুমেন সেখানে জমে যায়, অর্থাৎ এর ভেতরের গায়ে, অর্থাৎ করোনারি ধমনীর দেয়ালের ভেতরের গায়ে এগুলো জমতে থাকে এবং প্লাক গঠন করে। এভাবে প্লাক একসময় রক্তকণিকার সাথে যুক্ত হয়ে ব্লক সৃষ্টি করে, একে অ্যাথারোক্লেরোসিস বলে। এভাবে সৃষ্ট ব্লকের কারণে করোনারি ধমনীর হৃৎপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এতে করে হৃৎপেশির কোষগুলো পুষ্টি ও অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে মরে যায় বা নষ্ট হয়ে যায় এবং হার্ট অ্যাটাক ঘটে। রক্তের অণুচক্রিকার কার্যকারিতা বৃদ্ধি, রক্তের ফাইব্রিনোজেন ও ফ্যাক্টর 8 বেড়ে যাওয়ায় হার্ট অ্যাটাকের আরও কারণ হতে পারে। যাদের পারিবারিক ইতিহাসে হার্ট অ্যাটাক রয়েছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তের চর্বির আধিক্য রয়েছে,
তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি। কোনো কারণে শারীরিক ক্রিয়া বৃদ্ধি পাওয়া, তীব্র মানসিক চাপ বা বিষণ্ণতা এবং ধূমপান হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাক হলে শ্বাস বন্ধ হয়ে আসা কিংবা গলার মধ্যে কিছু একটা আটকে আছে বলে মনে হয়, শীতল ঘাম হয়, বিতৃষ্ণা বোধ হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, বদহজম হতে পারে, মাথা ঝিমঝিম করে, বুকের ব্যথা দ্রুত, উদর, বাহু এবং উদরের উপরিভাগ, দাঁত ও চোয়ালে ছড়িয়ে পড়ে, দ্রুত এবং অনিয়মিত হৃদস্পন্দন হয়। তীব্র হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হয় প্রচণ্ডভাবে। এক্ষেত্রে দমবদ্ধতা, বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, বুকে ধড়ফড়ানি বা পালপিটেশন, অতিরিক্ত ঘাম হওয়া, দুশ্চিন্তাগ্রস্ততা, অবসাদ ইত্যাদি লক্ষণ দেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে বুকে ব্যথা বা অন্য কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট, বদহজম, মাথা ঝিমঝিম এবং দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, সেই সাথে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। হার্ট অ্যাটাকের সময় বা কয়েকদিন আগে থেকেই রোগীর শরীর অস্বাভাবিক দুর্বল অনুভূত হতে থাকে এবং হার্ট অ্যাটাকের কয়েকদিনের মধ্যে রোগীর বিভিন্ন অঙ্গে পানি জমা শুরু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এভাবে করোনারি ধমনীতে যদি ব্লক সৃষ্টি হয় তাহলে কিন্তু এই ব্লকের পরবর্তী অংশে যে হৃদপেশি থাকে সেই হৃদপেশি পর্যাপ্ত রক্ত সরবরাহ না পাওয়ায় প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই ও পুষ্টি সরবরাহ পায় না, যার ফলে এই পেশিগুলো নষ্ট হয়ে হার্ট অ্যাটাকের কারণ ঘটায়, যাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবার আমরা দেখব কিভাবে আমরা এই ভয়াবহ রোগ থেকে অর্থাৎ হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে পারি। হার্ট অ্যাটাক হলে রোগীকে তাৎক্ষণিক বিছানায় শুইয়ে দিতে হবে এবং নিকটবর্তী ডাক্তারকে খবর দিতে হবে। নিকটতম হাসপাতালে নিয়ে যেতে হবে, রোগীকে অক্সিজেন ও প্রয়োজনীয় ঘুমের ওষুধ দিয়ে আইসিইউতে ভর্তি করে দিতে হবে, যা ডাক্তার করবেন। এছাড়া জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে হতে পারে। দ্রুত হাসপাতালে এই জন্যই নিতে হবে, কারণ যত দেরি হবে তত বেশি হৃদপেশি নষ্ট হতে থাকবে এবং রোগীর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে। তবে খুব ধারে কাছে যদি হৃদরোগের চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল থাকে তাহলে সেখানে নিয়ে যাওয়াই উত্তম। এসব রোগীর জন্য কার্ডিয়াক হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ থাকে, ফলে রোগী দ্রুত চিকিৎসার আওতায় চলে আসে। হাসপাতালে নেওয়ার মাঝামাঝি সময় করণীয়গুলো হলো জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে 2 চাপ দিতে হবে এবং একটি গ্লিসারাইড ট্রাইনাইট্রেট ট্যাবলেট দিতে হবে। এছাড়া 75 মিলিগ্রাম এর 4টি অ্যাসপিরিন ট্যাবলেট গুলিয়ে রোগীকে খাওয়াতে হবে, যেটি পানিতে গোলাতে হয়। আধা শোয়া অবস্থায় হাসপাতালে নিতে হবে এবং দ্রুত কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে আনতে হবে। কার্ডিওলজিস্টের নির্দেশ মোতাবেক হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এমআরআই, করোনারি এনজিওগ্রাম, চেস্ট রেডিওগ্রাফ ইত্যাদি পরীক্ষা করাতে হতে পারে। অতঃপর রোগ শনাক্ত হলে চিকিৎসকের তত্ত্বাবধানে এনজিওপ্লাস্টি বা করোনারি বাইপাস করতে হতে পারে। কাজেই এরকম জটিল রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এই রোগ প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে, কারণ রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ আরো বেশি উত্তম। বিভিন্ন ধরনের হৃদরোগ, অধিক বয়স, ধূমপান, উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, অলস জীবনযাপন, অতিরিক্ত স্থূলতা, দীর্ঘদিনের কিডনি রোগ, অত্যধিক অ্যালকোহল গ্রহণ, কোকেন বা এ জাতীয় নেশায় আসক্ত হওয়া, বায়ু দূষণের মধ্যে বাস করা, বংশগত হৃদরোগ থাকা, আর্থসামাজিক খারাপ অবস্থা, দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকা ইত্যাদি কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হতে পারে। কাজেই হার্ট অ্যাটাকের সমস্যা এড়াতে আমাদের দেহের রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে এবং আমাদের লাইফস্টাইল বা জীবনযাপন কৌশল পরিবর্তন আনতে হবে। হেলদি লাইফস্টাইল আমাদের ফলো করতে হবে। ধূমপান করা যাবে না, নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং যৌক্তিক খাদ্যাভ্যাস
বা সেন্সেবল ডায়েটের অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া বছরে অন্তত একবার করে হলেও সমগ্র দেহ চেকআপের ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি হৃদরোগ হার্ট ফেইলিউর নিয়ে আলোচনা করব। হৃৎপিণ্ড যখন দেহের বিভিন্ন অংশে প্রয়োজন মতো রক্ত সরবরাহ করতে পারে না, তখন হৃৎপিণ্ডের এরকম বিকলতা বা অপারগতাকে হার্ট ফেইলিউর বলে। আমরা জানি হৃৎপিণ্ড একটি পাম্পিং মেশিনের মতো যন্ত্র, যা সারা দেহে রক্ত পাম্প বা সঞ্চালন করে। যখন দেহের প্রয়োজনীয় অংশে পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারবে না, তখন কিন্তু হার্ট ফেইলিউরের অবস্থা সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন এই অবস্থাকে হার্ট ফেইলিউর বলে। দেহে যে পরিমাণ রক্ত প্রবাহ থাকা দরকার, হৃৎপিণ্ড সে পরিমাণ রক্ত সঞ্চালন বা পাম্প করতে না পারলে হার্ট ফেইলিউর ঘটে। এতে হৃৎপেশি নষ্ট হয়ে যাওয়া অথবা অতিরিক্ত চাপ বা ওভারলোডিং ইত্যাদির ফলে হৃৎপেশির অকার্যকারিতা দেখা দেয় এবং হার্ট ফেইলিউর হয়। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, উচ্চ রক্তচাপ, অ্যামাইলয়েডোসিস ইত্যাদি রোগের কারণ অথবা অতিরিক্ত কাজ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সময়ের আয়তন পরিবর্তন, হৃদস্পন্দনের হ্রাস বৃদ্ধি, অ্যানিমিয়া ইত্যাদির কারণেও হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। অ্যামাইলয়েডোসিস হলো হৃৎপেশির প্রোটিন সঞ্চয় ও এর পরিণামে তা অনমনীয় হয়ে যাওয়া। এই অ্যামাইলয়েডোসিস রোগের কারণেও হার্ট ফেইলিউর ঘটতে পারে। করোনারি ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল জমেও ধমনী ব্লক হয়ে বা সংকীর্ণ হয়ে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করতে না পারলে হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি না পেয়ে হার্ট অ্যাটাকের কারণ ঘটাতে পারে। হার্ট অ্যাটাকের পরবর্তী পর্যায়ে অর্থাৎ কালান্তরে বা সময়ের আবর্তনে এই হার্ট অ্যাটাকের কারণ ঘটার মাধ্যমে হার্ট ফেইলিউরও ঘটতে পারে। উচ্চ রক্তচাপ বেশি দিন স্থায়ী হলে ধমনীর অন্তঃস্থ প্রাচীরে কোলেস্টেরল জমার সমূহ সম্ভাবনা থাকে, ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস হলে দেহ পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন বা ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এই কারণে ধীরে ধীরে হৃৎপেশি ও হৃৎপিণ্ডের রক্তনালী বা বাহিকাগুলো দুর্বল হয়ে পড়ে, ফলে হার্ট ফেইলিউর ঘটতে পারে। হৃৎপিণ্ডের জন্মগত বা সংক্রমণজনিত কারণেও হার্ট ফেইলিউর ঘটতে পারে। হার্ট ফেইলিউরের লক্ষণ: হৃৎপিণ্ডের বাম অংশ বিকল হলে ফুসফুসের রক্তজালিকায় রক্ত জমে যাওয়া, শ্বাসকষ্ট ও কাশি, চিত হয়ে বিছানায় স্বচ্ছন্দে শুতে না পারা। হৃৎপিণ্ডের ডান অংশ বিকল হলে ঘাড়ের শিরায় রক্ত জমে ফুলে ওঠে, যকৃতে রক্ত জমে বড় হয়ে যায়, পা ও শরীর ফুলে যাওয়া ইত্যাদি হলো হার্ট ফেইলিউরের লক্ষণ। এক্ষেত্রে সক্রিয়, নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এরূপ লক্ষণও দেখা দিতে পারে। সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফুসফুস করে শ্বাস প্রশ্বাস হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে উঠতে পারে। পা, গোড়ালি, পায়ের পাতা, উদর ও যকৃৎ স্ফীত হয়ে যায়। অনেক সময় জুতা পরতে গেলে হঠাৎ আঁটোসাঁটো মনে হয়। প্রতিদিন সব কাজে সবসময় ক্লান্তি ভাব চলে আসে। বাজার সদাই করা, সিঁড়ি বেয়ে ওঠা, কিছু বহন করা বা হাঁটা সবকিছুতেই যেন শ্রান্তি ভাব চলে আসে এ রোগের কারণে। পাকস্থলী সবসময় ভরা ভরা মনে হয় এবং বমি বমি ভাব থাকে। হৃদস্পন্দন এত দ্রুত হয় মনে হবে যেন হৃৎপিণ্ড এক প্রতিযোগিতায় নেমেছে। কাজকর্ম ও চলনে অসামঞ্জস্যতা এবং স্মৃতিহীনতা প্রকাশ পায়। এছাড়াও হার্ট ফেইলিউরের ক্ষেত্রে রোগীর ওজনও কমে যায়। হার্ট ফেইলিউরের করণীয় বা প্রতিকার: হার্ট ফেইলিউর হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের নির্দেশনা মোতাবেক নিয়মিত ওষুধ সেবন করতে হবে। সচল জীবনে অভ্যস্ত হতে হবে হার্ট ফেইলিউর প্রতিরোধ করতে হলে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খাবারে আলগা লবণ বর্জন করতে হবে, অর্থাৎ খাওয়ার সময় অতিরিক্ত লবণ নেওয়া যাবে না। হার্ট ফেইলিউর হলে ডাক্তার ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিউর সম্পর্কে নিশ্চিত হতে পারেন, যেমন ইকোকার্ডিওগ্রাফি, বুকের এক্স রে, ইলেকট্রোফিজিওলজি, রক্ত পরীক্ষা, এনজিওগ্রাফি
দেহের তরল অর্থাৎ ফ্লুইড এর ভারসাম্য এবং দেহের ওজন নিয়মিত পর্যবেক্ষণ ইত্যাদি মনিটরিং এর মাধ্যমে হার্ট ফেলিউর নিয়ন্ত্রণে রাখা যায়। তাই হার্ট ফেলিউর থেকে মুক্তি পেতে হলে এর লক্ষণ ঘটার কারণসমূহের প্রতিকার করতে হবে, যেমন ইনফেকশন বা সংক্রমণের চিকিৎসা করাতে হবে এবং এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, এরিথিমিয়া ইত্যাদি রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। দীর্ঘদিনের সমস্যার ক্ষেত্রে জীবনযাত্রার কৌশল বা লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, যেমন ধূমপান ত্যাগ করতে হবে, হালকা ব্যায়ামের অভ্যাস রাখতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে এবং উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ঔষধ সেবন করতে হবে। অনেক ক্ষেত্রে পেসমেকার স্থাপন অথবা কখনো কখনো হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমেও এ রোগের চিকিৎসা করা হয়ে থাকে। হার্ট ফেলিউর যেন খারাপের দিকে মোড় না নেয় সেজন্য দৃষ্টি রেখে বিভিন্ন শারীরিক অব্যবস্থাপনা সারিয়ে তুলতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ শরীরে ওজন বেড়ে যাওয়া বা টিস্যুতে পানি জমে যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা জানতে পারলাম হার্ট ফেলিউর রোগীর ক্ষেত্রে 3 ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। 1 হলো জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, 2 হলো নিয়মিত ওষুধ গ্রহণ এবং অন্যান্য রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের আলোকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য লেখো। আজকে আমরা 3টি হৃদরোগ নিয়ে আলোচনা করেছি। একটি হলো অ্যানজাইনা, অপরটি হার্ট অ্যাটাক এবং আরেকটি হলো হার্ট ফেলিউর। তো হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা জেনেছি এবং এর পূর্বের শ্রেণীতে কিন্তু আমরা স্ট্রোক সম্পর্কেও জেনেছি। এখন এই 2 ধরনের জানা থেকে তোমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা লিখবে। আমি তোমাদের সহযোগিতা করার জন্য কিছু পয়েন্ট বলে দিচ্ছি। আমরা এভাবে বলতে পারি, হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডের করোনারি ধমনির ভেতর ব্লক সৃষ্টির ফলে রক্ত সরবরাহ না পেয়ে হৃৎপেশি মরে যাওয়ায় যে দুর্ঘটনা ঘটে তাই। আর স্ট্রোক হলো মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনির ভেতরে বাধা বা ব্লক সৃষ্টির ফলে যে দুর্ঘটনা ঘটে সেটি। তাহলে হার্ট অ্যাটাক ঘটে হৃৎপিণ্ডে আর স্ট্রোক ঘটে মস্তিষ্কে। এক্ষেত্রে হৃৎপিণ্ডের ধমনীতে ব্লক সৃষ্টি হয় আর স্ট্রোকের ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালীতে ব্লক সৃষ্টি হয় বা ধমনী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে। হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে অসহ্য চাপ ও ব্যথা সৃষ্টি হয় এবং এর সাথে অন্যান্য লক্ষণ দেখা দেয় যা রোগীর মৃত্যুর কারণও ঘটাতে পারে। আর স্ট্রোকের ফলে স্মৃতিভ্রংশ, বাকলোপ, চেতনালোপ, প্যারালাইসিস, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ এমনকি আকস্মিক মৃত্যু হতে পারে। হার্ট অ্যাটাক হলে ডাক্তারের পরামর্শ মতো কার্যকর ওষুধ সেবন করতে হয়। এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি জাতীয় চিকিৎসা করাতে হয়। আর স্ট্রোক হলেও ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ ও ওষুধ সেবন করতে হয়। এক্ষেত্রে যদি রোগীর প্যারালাইসিস ঘটে সেক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হয় এবং স্ট্রোকের প্রয়োজনীয় চিকিৎসাগুলো করাতে হয়। আজকের পাঠ মূল্যায়ন, হার্ট অ্যাটাক কি, হার্ট ফেলিউরের কারণগুলো লিখো, অ্যানজাইনার লক্ষণ ব্যাখ্যা করো, হৃদরোগ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা যুক্তি সহকারে উপস্থাপন করো। আশা করি আজকের ভিডিও লেকচার থেকেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। প্রয়োজনীয় ভিডিও লেকচারটি আবার দেখে নিও। আজকের পাঠের আলোকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। হৃদরোগ প্রতিরোধে একটি জনসচেতনামূলক প্রতিবেদন লেখো। আমরা জানি হৃদরোগ হলো বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি। বর্তমান বিশ্বে মোট মৃত্যুর 30% হয়ে থাকে এই হৃদরোগের কারণে। তাই অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর এই হৃদরোগগুলোর প্রতিরোধে আমাদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনগণকে সচেতন থাকতে হবে। আর এই উপায়গুলো হলো ধূমপান বর্জন করা, মদ্যপান পরিত্যাগ করা। আর এই হৃদরোগ প্রতিরোধের সাধারণ উপায়গুলো হলো ধূমপান বর্জন করা, মদ্যপান পরিত্যাগ করা, তেল ও চর্বি জাতীয় খাবার কম খাওয়া, রক্তের কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখা, নিয়মিত হালকা ব্যায়াম করা বা কায়িক পরিশ্রম করা, খাবারের সাথে অতিরিক্ত লবণ না খাওয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা,
ফ্রেশ বা টাটকা শাকসবজি ও সালাদ নিয়মিতভাবে খাওয়া, উত্তেজনা প্রশমন করে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, বছরে অন্তত একবার করে হলেও চিকিৎসকের মাধ্যমে সমস্ত দেহ চেক আপ করা। তাহলে এভাবেই কিন্তু আমরা জনগণকে সচেতন করে হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়েও কমেন্ট করবে। আর স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই স্টাডি বাংলা 24 চ্যানেলের অভ্যন্তরে প্রবেশ করো, অর্থাৎ এই স্টাডি বাংলা 24 আইকনে প্রেস করে তোমরা স্টাডি বাংলা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রয়োজনীয় লিঙ্কগুলো পেয়ে যাবে, যেখানে তোমরা ফেসবুক পেজ, গ্রুপ ও অন্য কোর্সের লিঙ্ক পাবে। সেখান থেকে প্রয়োজনীয় পাঠ জেনে তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। আর স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ভিডিও লেকচার পেয়ে যাবে ধারাবাহিকভাবে, এবং সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী লেকচারগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।